শুভ দুপুর প্রিয় দর্শকবৃন্দ। আজ আমাদের দ্বাদশ শ্রেণীর বিতর্ক প্রতিযোগিতা শ্রবণ করার জন্য আপনাদের আহ্বান জানাচ্ছি। আজকের বিতর্ক প্রতিযোগিতার বিষয় হচ্ছে মোবাইল ফোন মানব জাতির জন্য সুফল নাকি কুফল। এই বিষয়ের উপর পক্ষে অবস্থান করছেন আমাদের দ্বাদশ শ্রেণীর যাদের জোর রোল নম্বর আছে তারা, এবং বিপক্ষে অবস্থান করছেন যাদের বিজোড় রোল নম্বর আছে তারা। এদের মধ্যে থেকে তিনজনকে তারা তাদের প্রতিনিধি হিসাবে উপস্থাপন করছেন, এবং এই তিনজন হলেন পক্ষ দলের মোহাম্মদ ওয়ালিউল্লাহ, অর্পণ এবং তানিয়া। পক্ষ দলের দলনেতা হিসাবে আছেন ওয়ালিউল্লাহ, এবং বিপক্ষ দলে আছেন ফারজানা ফারুক, দোলা এবং আবির। বিপক্ষ দলের দলনেতা হিসাবে আবির আছেন। যাই হোক, আমরা আমাদের কালক্ষেপণ না করে সরাসরি আমাদের বিতর্ক প্রতিযোগিতায় অনুপ্রবেশ করি। এই মুহূর্তে প্রথমে পক্ষ দলের প্রথম বক্তা তানিয়াকে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় মডারেটর ও বিচারবিদ ও প্রতিপক্ষ দলের বন্ধুদের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বর্তমান ঐতিহ্য মোবাইল ফোনের ইতিহাস শুরু হয় 1973 সালে। মার্টিন কুপার, যিনি মডার্নের একজন ইঞ্জিনিয়ার, তিনি যখন অনুভব করেন যোগাযোগ ব্যবস্থা অসুবিধা, তখন তিনি মোবাইল ফোন আবিষ্কার করেন। বিদ্রোহী কবির কাজী নজরুল ইসলামের সেই কবিতার বাস্তবতা বিশ্বজগৎ দেখবো আমি আপন মুখের করে। সত্যি এখন আমরা বিশ্বজগৎ দেখছি তা হলো মোবাইল ফোনের মাধ্যমে। মোবাইল ফোনের মাধ্যমে নতুন জিনিস শিখছি এবং ফ্রিল্যান্সের মাধ্যমে অর্থ উপার্জন করে বেকারত্ব দূর করছে এবং কর্মসংস্থানের সৃষ্টি করছে। একটি দেশের যোগাযোগ ও তথ্য প্রযুক্তি যত ব্যবস্থা উন্নত, তত সেই দেশ তত উন্নত। কোন শিক্ষার্থী যদি স্কুল কলেজে অসুস্থতার কারণে যেতে না পারে, তাহলে সেই দিনের পড়া তার সহপাঠীদের থেকে মোবাইলের মাধ্যমে জানতে পারে। আমার বিপক্ষ দলের বন্ধুরা মনে করে মোবাইল ফোন একটি বড় বাধা। প্রতিপক্ষ দলের কাছে আমার প্রশ্ন রয়ে গেল, আপনি যেদিন কলেজে আসতে না পারেন অসুস্থতার কারণে, সেদিন আপনি কি সহপাঠীদের কাছ থেকে জানতে মোবাইলের মাধ্যমে জানবেন, নাকি সময় নষ্ট করে পারে জানবেন? দিয়ে যাবেন। একটি উদাহরণ দেওয়া যাক। আপনি গ্যাসের চুলা জ্বালিয়ে ঘরের সাইডে দিয়েছেন, সেই ক্যামেরা ঘরে আগুন লেগেছে। এটা কি আপনার চুলার সমস্যা নাকি আপনার ব্যবহার অসুস্থতা? প্রতিপক্ষ দল আপনি বলবেন চুলার সমস্যা। তর্কের ক্ষেত্রে তর্ক করা যায়, কিন্তু বাস্তবতা ভিন্ন জিনিস। মোবাইল ফোন যদি এতই বাধার বিরুদ্ধে হয়ে থাকে, তাহলে বিজ্ঞান ও প্রযুক্তির একটা অন্যতম আবিষ্কার হলো কিন্তু মোবাইল ফোন। মোবাইল ফোনের কারণে আমরা অনেক সুবিধা পাচ্ছি। মোবাইল ফোনের মাধ্যমে হাজার হাজার প্রবাসী বাঙালি খবর জানতে পারছে, খুব সহজেই খবর নিতে পারছে। এত কিছু উপকারের পর যদি আপনাদের মনে হয় যে মোবাইল ফোন একটি বাধা, তাহলে আর কিছুই বলার নেই। মাননীয় মডারেটর, করোনার সময় যখন সব স্কুল কলেজ অফিস আদালত বন্ধ হয়ে যায়, তখন কিন্তু যোগাযোগের মাধ্যমে সবকিছু চালু ছিল। সবকিছু চালু ছিল, তার বন্ধুরা মোবাইল ফোনকে বাধা মনে করেন, কিন্তু বন্ধুরা মোবাইল ফোনকে বাধা মনে করেন। আমরা বলতে হয় বর্তমান শিক্ষা ব্যবস্থা ও মোবাইল ফোন সম্পর্কে অবগত রয়েছে তারা। এই আপনারা নেমে আসুন, কিন্তু হায় কবি, এই প্রার্থনা আজ অরণ্য রোধ। যুব সমাজ আজ কষ্ট হয় দেশ ও জাতিকে ঠেলে দিচ্ছে অন্ধকারের দিকে। যুব সমাজ অবক্ষয়ের জন্য মোবাইল কখনো একমাত্র সমস্যার কারণ হতে পারেন না। জানার পরেও বুঝতে পারেন আপনারা, তাহলে আপনারা বলতে পারেন বিষ পায় তাহারা অমৃত নাহি পায়। মাননীয় মডারেটর, আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। তানিয়ার বক্তব্য আমরা শুনলাম, তানিয়াকে ধন্যবাদ। এই মুহূর্তে আমরা বিপক্ষ দলের প্রথম বক্তা ফারজানা ফারুককে তার বক্তব্য উপস্থাপন করার জন্য আহ্বান জানাচ্ছি।
আমার দলের ও প্রতিপক্ষ দলের বন্ধুরা এবং যারা শুনছেন, আসসালামু আলাইকুম। আজকে আমাদের বিতর্কের বিষয় হলো মোবাইল ফোন সম্পর্কে সুফল ও কুফল। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এর পক্ষে অবস্থান করেছি। আজকে আমরা যুক্তির মাধ্যমে এটা প্রমাণ করে দিয়ে যাব যে মোবাইল ফোনের সুবিধা থেকে অসুবিধার মাত্রাই বেশি। প্রযুক্তি বিকাশ এবং দৈনন্দিন যোগাযোগের অগ্রগতির লক্ষ্যে স্মার্টফোনের ভূমিকা অতুলনীয়। তাছাড়া স্মার্টফোন দিয়ে সব ধরনের কাজ সহজে করে ফেলা সম্ভব। কম্পিউটারে অনেক সফটওয়্যার আছে যেগুলো স্মার্টফোনে ব্যবহার করা হয়, তবে স্মার্টফোনের যে কম্পিউটারের সমতুল্য সেটা বলা উচিত নয়। আর স্মার্টফোন যতটুকু ব্যবহার করা দরকার তার চেয়ে বেশি আমরা ব্যবহার করি। ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম সহ আরো অনেক সামাজিক যোগাযোগ মাধ্যমও রয়েছে। অনেক সময় ব্যয় করে ফেলি। এখন কিছু অনলাইন গেমস রয়েছে যেগুলোতে অল্প বয়সী ছেলেমেয়েরা প্রচুর আসক্তি। ইন্টারনেটের সহজলভ্যতার কারণে আজকে সহজেই যে কারোর প্রতি ক্ষতি সাধন করা সম্ভব। আজকাল ছোট ছোট বাচ্চাদের হাতেও না ধরিয়ে এটা হচ্ছে স্মার্টফোন। ফলে তাদের মস্তিষ্কের সঠিক বিকাশ ঘটে না। অনেকে এমনও আছে যারা ঠিক দিনের সূর্যটাও দেখে না, সারাক্ষণ শুধু মোবাইলের দিকে তাকিয়ে থাকে। ইন্টারনেটের জগতে অনেক ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটে চলেছে, যাকে সাইবার ক্রাইম বলা হয়। ইন্টারনেটের সবথেকে বড় এবং খারাপ দিক হচ্ছে এখন রীতিমতো সাইবার ক্রাইম এই কারণে দেশের সর্বত্র আমরা সাইবার ক্রাইম আমরা কারণে আজকের এই অবস্থা। আমার তো অনেক এক্সপেরিয়েন্স আমরা সব ডিজিটাল মোবাইল অপরাধমূলক কাজ করা যাবে না, সব সময় সব রকম খারাপ দিক থেকে দূরে থাকতে হবে ও বাচ্চাদের স্মার্টফোন থেকে দূরে রাখতে হবে। আমরা যদি প্রযুক্তির ভালো দিকগুলোকে ব্যবহার করি তবে প্রযুক্তিও আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু এই মোবাইল ফোন অতিরিক্ত ব্যবহারে চোখের ও মস্তিষ্কের ক্ষতি হচ্ছে। ফোনের দিকে তাকিয়ে থাকার সময় চোখের পলক কম করে এবং স্বাভাবিকের তুলনায় স্মার্টফোন চোখে বেশি কাছাকাছি এনে কোনো কিছু দেখা হয়। তাই তারা দীর্ঘ সময় ধরে মোবাইল ফোন, কম্পিউটার, ট্যাবলেট ও আউটডোর স্ক্রিন টিভি দেখার বিষয়ে সতর্ক থাকতে বলেছে চক্ষু বিশেষজ্ঞরা। তাদের দাবি, যে যন্ত্রগুলো থেকে আলো নির্গত হয় তা চোখের ক্ষতিকর নয়, বিষাক্ত করে। এতে করে ভারী ব্যথা, মাথা ব্যথা বা মাইগ্রেনও হতে পারে। তবে শুধু চোখের ক্ষতি নয়, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার মোবাইল ফোন দানের ব্যান্ডের পকেটে রাখেন। এই সময় রেডিও ফ্রিকোয়েন্সি ইলেক্ট্রোম্যাগনেটিক রেডিয়েশন হুঁশিয়ার প্রজননতন্ত্রের ক্ষতি করতে পারে। বলে বাহুল্য, এ ধরনের ক্ষতিকর তরঙ্গ শুক্রাণুর ওপর প্রভাব ফেলে এবং শুক্রাণুর ঘনত্ব কমিয়ে দেয়। এছাড়া দীর্ঘ সময় ধরে মুঠোফোন মেসেজ বা বার্তা টাইপ করা হলে আঙুলের জয়েন্টগুলোতেও ব্যথা হতে পারে, দেখা দিতে পারে আর্থ্রাইটিসের মতো রোগ। থেকে যে লেন্সগুলো পদার্থ থাকে বা তা থেকে যে বিকিরণ আসে তা শরীরের জন্য কতটা ক্ষতিকর, কারণে টিউমার হতে পারে। এসব থেকে বাঁচার কি কোনো উপায় বলতে পারেন সম্মানিত প্রতিপক্ষ বন্ধুরা? এই বলে আমি আমার বক্তব্য আমরা বিপক্ষ দলের প্রথম বক্তা ফারজানা ফারুকের বক্তব্য শুনলাম। এখন বক্তব্য রাখবেন পক্ষ দলের দ্বিতীয় বক্তা অর্পণ। নমস্কার সবাইকে। ধন্যবাদ মাননীয় মনিটরকে আমাদের কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। প্রথম বক্তা মোবাইল ফোন সম্পর্কে ইতিমধ্যে অনেক তথ্য প্রদান করে দিয়ে গেছেন। এখন আমি মোবাইল ফোন কেন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, এখন আমি মোবাইল ফোনের সূত্র তুলে ধরবো। মোবাইল ফোন আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর আবিষ্কার। মানুষের জীবনকে সহজতর করে দিয়েছে এই মোবাইল ফোন। আজকাল মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে মোবাইল ফোন অন্যতম। মোবাইল ফোন ছাড়া যেন চলাফেরা দুঃসাধ্যকর। বিজ্ঞানের অগ্রযাত্রায় যে সকল প্রযুক্তি মানুষের কাজকে লাঘব করার জন্য বানানো হয়েছে মোবাইল ফোন। মোবাইল ফোন এর মধ্যে অন্যতম। বর্তমান সময়ে স্মার্টফোন ছাড়া লোকেরা নিজের জীবন কল্পনা করতে পারে না। যোগাযোগ বিশেষ বান্ধবীতে যোগাযোগ আরেকটা মোবাইল ফোনের ব্যবহার করে দেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারে মোবাইল ফোনের মাধ্যমে। আজ থেকে 25-30 বছর আগে যা মানুষ করতে পারতো না।
তথ্য আহরণের ক্ষেত্রে মোবাইলের মাধ্যমে আমরা যে কোনো তথ্য মুখের মধ্যে বের করতে পারি। কোনো অজানা বিষয়ের কোনো তথ্য জানার হলে সুযোগে গুগল ব্রাউজিং এর মাধ্যমে আমরা সার্চ করে যে কোনো তথ্য বের করে ফেলতে পারি। শিক্ষা ক্ষেত্রে মোবাইলের উপকারিতা। আধুনিক যুগের শিক্ষা ব্যবস্থা অনেকটাই প্রযুক্তি নির্ভর হয়ে পড়েছে। মোবাইল ফোনের মাধ্যমে শিক্ষার্থীরা ঘরে বসে যে কোনো বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে। এছাড়াও ইন্টারনেটের প্ল্যাটফর্মে বিভিন্ন শিক্ষক তাদের অনলাইন ভিত্তিক ক্লাস নিয়ে থাকেন। এতে করে শিক্ষার্থীরা ঘরে বসে বিশ্বের যে কোনো শিক্ষকের বা বিশ্বের নাম করা কলেজ থেকে অনলাইন ক্লাস করতে পারে। এছাড়াও ইন্টারনেটে বিভিন্ন অনলাইন ভিত্তিক প্রশ্ন উত্তর, বিভিন্ন কুইজ অংশগ্রহণ করে শিক্ষার্থীরা পড়ালেখার পারদর্শী হতে পারে মোবাইল ফোনের মাধ্যমে। আবার আমরা এনসিটিভি এর সার বই পিডিএফ আকারে রাখতে পারি। যখন তখনই আমরা এই বইগুলো দেখতে পারি। অনলাইনে বিজনেস একটি প্ল্যাটফর্ম যেখানে যে কেউ বিজনেস করতে পারে। অনলাইনে বেচাকেনার মাধ্যমে ই-কমার্স এই যুগে অনেক মানুষই বিভিন্ন পেজ এবং অ্যাপস এর মাধ্যমে পণ্য বিক্রি করে থাকে। এর মাধ্যমে মানুষের সময় বেঁচে যায়। মোবাইল ফোন অনলাইন বিজনেস করার মাধ্যমে অনেক নারী আত্মনির্ভরশীল হয়ে উঠেছে। ছবি তোলা বা ভিডিও করার ক্ষেত্রে মোবাইলের উপকারিতা অনেক। একটা সময় ছিল যখন ছবি তোলার জন্য স্টুডিওতে যেতে হতো। এখন স্মার্টফোন কা সহজ করে দিয়েছে। মোবাইল ফোন দিয়ে ছবি তোলা যায় বা ভিডিও করা যায়। এতে করে দৈনন্দিন জীবনের সব সুন্দর মুহূর্তগুলো ক্যাপচার করে স্মৃতি হিসেবে রাখা যায় মোবাইল ব্যবহারের মাধ্যমে। লোকেশন বের করার ক্ষেত্রে মোবাইলের গুরুত্ব অনেক। আমরা যে কোনো অজানা জায়গায় গেলে সেখানকার পথ না জানলে আমরা মোবাইলের লোকেশন ইন্টারনেট ব্যবহার করে গুগল ম্যাপ অথবা জিপিএস ট্র্যাক ব্যবহার করে যে কোনো রাস্তার পথ বা লোকেশন জানতে পারি। দেশের প্রথম দিকটা এই সেবা সমূহের একটি দেশের কমিউনিটি চিহ্নিতলে সকল আগ্রাসী এখন এসএমএস এর মাধ্যমে পরিচিত তথ্য পাচ্ছে। মোবাইল ফোনের এসএমএস এর মাধ্যমে আগ্রাসীরা তাৎক্ষণিকভাবে পরিচিত তথ্য পাচ্ছে বলে তাদের হয়রানি বিড়ম্বনার অবসান হয়েছে। এর কারণে পাশাপাশি সময়মতো আগের সরবরাহ নিশ্চিত হওয়া চিহ্নিতলের উৎপাদনও বেড়েছে। মোবাইল ফোনের জন্য ই-পুঁজির মাধ্যমে আজ আগ্রাসীরা এরকম সুবিধা পাচ্ছে। ই-পর্যা সেবা মোবাইল ফোনের যুক্ত অনেক। বর্তমানে অনলাইনের মাধ্যমে দেশের সকল জমি রেকর্ডের অনুলিপি সংগ্রহ করা যায়। একে বলা হয় ই-পর্যা সেবা। পূর্বে সংশ্লিষ্ট দপ্তরের রেকর্ড বই থেকে তথ্যসমূহ পূরণ করে আবেদনকারীকে সরবরাহ করতেন। এজন্য আবেদনকারীকে যেমন সরাসরি উপস্থিত হতে হতো, তেমনি সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা গতানুগতিক পদ্ধতিতে পর্চা তৈরি করতেন। বর্তমানে এটি ই-সেবার আওতায় আসাতে আবেদনকারী দেশ বিদেশের যে কোনো স্থান থেকে নির্দিষ্ট ফি জমা দিয়ে পর্চা সংগ্রহ করতে পারেন, যা মোবাইলের মাধ্যমে সম্ভব। ই-স্বাস্থ্য সেবায় বিভিন্ন সরকারি স্বাস্থ্যকেন্দ্রে কর্মরত চিকিৎসকরা এখন মোবাইল ফোনের স্বাস্থ্য পরামর্শ দিয়ে থাকেন। এজন্য দেশের সরকারি হাসপাতালে একটি করে মোবাইল ফোনও দেওয়া আছে। দেশের যে কোনো নাগরিক ভাবে যে কোনো চিকিৎসার পরামর্শ পেতে পারেন। এছাড়াও দেশের কয়েকটি হাসপাতালে সেবা চালু হয়েছে। এর মাধ্যমে রোগী না এসব বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পরামর্শ পাচ্ছেন। মোবাইল ফোনের গুরুত্ব অনেক সময় আমাদের মন খারাপ থাকলে বা সময় না কাটলে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু সার্চ করে বিনোদনমূলক ভিডিও দেখতে পারি, যা আমাদেরকে খুবই আনন্দ দেয়। আবার আমাদের এখন গান শেখার জন্য মোবাইল ফোনও ব্যবহার করতে পারি। টাকা ইনকাম মোবাইল ফোন দিয়ে ফ্রিল্যান্স করা যায়। এটা সব সীমাবদ্ধতা আছে। আপনি সব প্রফেশনাল কাজ করতে পারবেন না, তবে কিছু কাজ করতে পারেন, যার কিছু নমুনা দেওয়া হলো। যেমন অ্যাডমিন সাপোর্ট, মোবাইল দিয়ে ছবি তুলে বা স্টক মার্কেটে বিক্রি করে, ফেসবুক, ইউটিউব, টিকটকের জন্য ভিডিও তৈরি করে মনিটাইজেশন অন করে টাকা আয় করা যায়। টিভি চ্যানেল, বাড়িতে যদি টিভি নিয়ে বেশি ঝামেলা হয় তাহলে মোবাইল আমাদের মতামর্শের মাধ্যমে টিভি দেখায়। ডিশ অ্যান্টেনা বা আকাশ লাইনে যত টিভি দেখা যায় তার চেয়ে বেশি টিভি এখন মোবাইলে দেখা যায়। একটা অ্যাপ ডাউনলোড করে দিলে বিদেশি সকল চ্যানেল দেখা যায়। তো মোবাইল অর্পণকে ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য রাখবেন বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা দোলা আক্তার। সত্য প্রচার হবে বেশি, মিথ্যা যাবে বাদ, প্রযুক্তি সবার জন্য সাথে আছে। আজকে আমাদের বিষয় নির্ধারণ করা হয়েছে যে মোবাইল ফোন আশীর্বাদ নয় অভিশাপ। এই কারণে আমি এর বিপক্ষে অবস্থান করছি। মানব সভ্যতার উন্নয়নের সাথে সাথে প্রযুক্তির উদ্ভাবন ও মোবাইল ফোন এমন একটা প্রযুক্তি, ক্যামেরাম্যান আমি ভালো দিকগুলো ক্যামেরা করতে দোষ প্রযুক্তির সঠিক ব্যবহারই তার সফলতাকে ধরে রাখে। যেমন বাইসাইকেল সড়ক পথে চলতি যুক্তি যদি কেউ পানিতে চালাতে চায় তাহলে সে তো পানি দুর্ঘটনায় মারা যাবে।
তেমনি মোবাইল ফোনের সঠিক ব্যবহার যদি না করে সে তার ঘরে অভিশাপ হয়ে আসবে মোবাইল ফোন। এখানে মোবাইল ফোন কোনো দোষ নেই, দোষী হলো সেই ব্যক্তি যে কিনা মোবাইল ফোনের অপব্যবহার করেছে। সোশ্যাল মিডিয়া অবাধ ব্যবহার কিশোর অপরাধ বৃদ্ধির অন্যতম কারণ। মাননীয় স্পিকার, পুলিশ সদর দপ্তর ও গবেষণা প্রতিবেদন বলেছে 2012 সালে যেখানে কিশোর অপরাধ মামলা ছিল 424টি, আসামি ছিল 751 জন, সেখানে 2020 সালে এসে কিশোর অপরাধ মামলা প্রায় দ্বিগুণ হয়ে 821 জন এবং আসামি 1191 জন। এছাড়াও অতীতে যেখানে কিশোর অপরাধ ছিল চুরি, ছিনতাই, তাই বুঝেছ এখন এসেছে খুন, ধর্ষণ ইত্যাদির সাথে জড়িত হয়ে পড়ছে। মাননীয় স্পিকার, আমাদের দেশে খবরের পাতা খুললেই কিশোরদের উৎপাত দেখা যাচ্ছে। মাননীয় স্পিকার, বহু আলোচনা ঘটনা হচ্ছে টিকটক, ইনস্টাগ্রাম, টুইটার বিভিন্ন ধরনের অপরাধের মূলক কর্মকাণ্ডে করার জন্য কিশোরীরা এই অ্যাপে জড়িত হয়ে পড়ছে। নিহাত মজার ছল হলো কিংবা আকর্ষণের রূপ থেকে আমরা কিন্তু এই অ্যাপ ব্যবহারে যুক্ত হয়ে পড়ছি। মাননীয় স্পিকার, আমরা নতুন হওয়ার কারণে আমরা বুঝতে পারছি না আমাদের জন্য কত বড় ফাঁদ পেতে রাখা হয়েছে। আজ আমি আমার পরিবারের কাছ থেকে বিভিন্ন জগতে যেখানে আমি আমার নতুন বন্ধু বানিয়ে ফেলছি, সেখানে একজনের সাথে আমি দেশে অন্যত্র চলে যাচ্ছি, এমন বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হয়ে যাচ্ছে। মাননীয় স্পিকার, এসব ঘটনা দেখা যাচ্ছে দিনেবাবু নামের আইডি। একটি গুরুত্বপূর্ণ কথার বিষয় হচ্ছে রবি সেফ নেটওয়ার্কে বিজ্ঞাপন দেখানো হলো শিশুদের ইন্টারনেট নিয়ে কিছু প্রশ্ন করা হচ্ছে। জিজ্ঞাসা করা হয়েছে ইন্টারনেট থেকে তুমি কি শিখছো? কয়েকজন শিশু তারা উত্তর দিল যে তারা প্রযুক্তির বিভিন্ন দিক শিখছে। তা অবশ্যই প্রশংসনীয়। মোবাইল ফোন যদি হলো তো আশীর্বাদ, তাহলে বাংলাদেশের সরকার মোবাইল না দিয়ে বই হাতে তুলে দিচ্ছেন কেন? এই কথাটি আমাকে তুলে ধরবে আমার বিপক্ষ বন্ধুরা। মাননীয় স্পিকার, জাপানের কোনো ছাত্র 3 ঘন্টার বেশি মোবাইল ব্যবহার করতে পারে না। দক্ষিণ কোরিয়ার ছাত্র সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত মোবাইল ব্যবহার করতে পারে না। তাহলে আমাদের প্রতিপক্ষ বন্ধুরা কেন ছাত্রছাত্রীদের হাতে মোবাইল তুলে দিচ্ছে? আমাদের প্রতিপক্ষ বন্ধু বক্তা বললেন মোবাইল নাকি বিভিন্ন রকমের বই থাকে যা সহজেই পড়তে পারে। আরে ভাই, মোবাইল যদি হতো বই পড়া যেত তাহলে বাজারে এত দামের বই বিক্রি হতো না। মাননীয় স্পিকার, গ্রামের একটা কথা আছে, স্বর্ণকারের টুকটাক কামারের একবার। তেমনি আমাদের প্রতিপক্ষ বন্ধুরা মোবাইল ফোনের মাধ্যমে 1 সপ্তাহের বেশি যা শিখবে তা শ্রেণীকক্ষের শিক্ষকরা আমাদেরকে 2 থেকে 5 মিনিটের মধ্যে তা শিখিয়ে দেবে। এটাই বাস্তব। আমার প্রতিপক্ষ বন্ধুরা বলেছেন মোবাইল নাকি আধুনিক উন্নয়নের বিষয়। আরে বিজ্ঞান যেখানে মঙ্গল গ্রহে বসবাস করার ব্যবস্থা করছে, সেখানে আপনি মোবাইল ব্যবহারের গুরুত্ব বিষয়টা তুলে ধরলেন। মাননীয় স্পিকার, যেখানে জেগে ঘুমায় তার ঘুম ভাঙানো যায় না, তার আর প্রতিপক্ষ বন্ধুরা দিবানিতে আছে, তাদের ঘুম ভাঙানো যাবে না। তা এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। দোলাকে অশেষ ধন্যবাদ। আমরা চলে আসছি পক্ষ দলের শেষ বক্তা এবং দলনেতা ওয়ালিউল্লাহ কাছে। এই মুহূর্তে ওয়ালিউল্লাহকে তার বক্তব্য রাখার জন্য ডাকছি। মোবাইল ফোন আধুনিক সমাজ ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত। কি নেই এই মোবাইল ফোনে? ই-লার্নিং থেকে ই-কমার্স সবই রয়েছে মোবাইল ফোনে। মোবাইল ফোন ব্যবহার করে মানুষে এখন ঘরে বসে দৈনিক জীবনে সকল কাজ করতে পারছে। মোবাইল ফোন এর কুফল থেকেও সুফল অনেকাংশেই বেশি। কিছু বিখ্যাত লোক আছে যারা মোবাইল ফোন ব্যবহার করে সমাজ ও রাষ্ট্রের উন্নতির ভূমিকা রেখেছে। তাদের মধ্যে রানা প্লাজা পেজের সোহেল রানা সোশ্যাল মিডিয়া ও মোবাইলের মাধ্যমে শ্রমিকদের অধিকার রক্ষার জন্য কাজ করেছেন। এতে তিনি সাফল্য অর্জন করেছেন। অন্যদিকে জেনিফার রহমান, তিনি একজন মহিলা উদ্যোক্তা যিনি মোবাইলের মাধ্যমে অনলাইনে ব্যবসা শুরু করে এবং সফলতা অর্জন লাভ করে। এবং এই দুজন নাগরিক কিন্তু বাংলাদেশে, যদি ওনারা পারে তাহলে আমরা কেন পারবো না? মোবাইল ফোনের কুফল অবশ্যই থাকবে, কিন্তু আমাদের মানসিকতা দিয়ে তাকে মানসিকতা দেওয়া আর বিবেক বুদ্ধি খাটিয়ে আমাদের ভালো কাজে ব্যবহার করতে হবে, তাহলে প্রকৃত সার্থক হবে মোবাইল আবিষ্কার। বলা যায় মোবাইল ফোনের সুফল অনেকাংশে কুফল থেকে বেশি। এটা হচ্ছে সত্যি বা বাস্তব
বিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেলেন যে চোখের ক্ষতি যেমন আছে সেরকম এর বাঁচার উপায় আছে। চোখের ক্ষতি থেকে বাঁচার জন্য বিভিন্ন লেন্সের চশমা রয়েছে, যেমন ব্লু লাইট রিফ্লেক্টিভ লেন্স কার্যকরী ভূমিকা রাখে, যার ফলে আমাদের চোখের সমস্যা থেকে আমরা অতি সহজে বাঁচতে পারি। আর বিভিন্ন স্বাস্থ্য সংস্থার মতে বিভিন্ন স্বাস্থ্য সংস্থার মতে 1 থেকে 2 ঘন্টা একটা মোবাইল ব্যবহার করে তারপর বিরতি দেওয়া উচিত। এর ফলে চোখের ক্ষতি অনেকাংশেই কমে যায়। এর মধ্যে অন্য দেশের মালয়েশিয়ার একজন প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, যিনি দেশের উন্নতির জন্য প্রযুক্তির ব্যবহারকে অনেক গুরুত্বপূর্ণ বলে তুলে ধরেছেন। মানুষ অভ্যাসের তার মোবাইল যে কোনো বস্তুর দুইটি বিপরীত দিক থাকবে, যেমন এরকম মোবাইলের দুইটি বিপরীত দিক রয়েছে, খারাপ ও কুফল। এবং আমরা যদি খারাপ ও ভালো দিক রয়েছে, আমরা যদি ভালো দিকটি আমাদের অভ্যাসে পরিণত করি, তাহলে মোবাইল ফোন আমাদের জীবনের উন্নতির জন্য খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াবে। মোবাইল ফোন বলতে পারি মোবাইল ফোনের খারাপ প্রভাবের জন্য ব্যক্তি নিজের মানসিকতা দায়ী। নিজের মানসিকতা পাল্টালে মোবাইল ফোনের ভালো দিকটি গ্রহণ করে নিজের জীবন উন্নতি করা যায়। এবং প্রথম বক্তা বিপক্ষ দলের প্রথম বক্তা বলেন যে প্রশ্ন করে গেছেন যে আমাদের সাইবার বা হ্যাকিং সম্পর্কে বাংলাদেশে ইতিমধ্যে 2006 অনুযায়ী একটি আইন প্রণয়ন করা হয়েছে। এর মধ্যে সাইবার অপরাধ, জালিয়াতি, ডেটা চুরি এরকম অনেক কর্মকাণ্ডে যারা লিপ্ত থাকে তাদেরকে বিভিন্ন কারাদণ্ড এবং অর্থ জরিমানা করা হয়, যার ফলে কিছু শতাংশ হচ্ছে হ্যাকিং এর। এছাড়াও হ্যাকিং আমরা নিজেরা যদি সতর্ক থাকি তবে হ্যাকিং কমই হবে। এর মধ্যে যেমন শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করে আমরা এর থেকে বাঁচতে পারি এবং বিভিন্ন লিঙ্কে ক্লিক না করে আমাদের নিজেদের সচেতন হতে হবে। সচেতনতাই অতি উত্তম। মোবাইল ফোনের খারাপ দিক অবশ্যই থাকবে, এর থেকে আমাদের নিজেদেরকে ভালো দিক থেকে প্রতিফলিত করতে হবে এবং জীবনের উন্নতিতে কাজে লাগাতে হবে। এর ফলে আমাদের সাফল্য হবে। এটা আবারও একটি প্রশ্ন বিপক্ষ দলকে বলে যায় যে আমাদের কি নিজে মোবাইল খারাপ দিকে নিয়ে যায় নাকি আপনারা নিজেরা যান? তাই বলা যায় যে মানসিকতাই একমাত্র দায়ী যে মোবাইল ফোনের কুফলের জন্য। ওয়ালিউল্লাহকে ধন্যবাদ। এখন আমাদের প্রথম পর্বের শেষ বক্তা বা বিতার্কিক বিপক্ষ দলের দলনেতা আবিরকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকে যুব সমাজ জাতি সম্ভাবনার প্রজন্ম 1983 সালে মার্কিন সর্বপ্রথম মোবাইল ফোন আবিষ্কার করেন। 1983 সালে মোবাইল ফোন আবিষ্কার হলেও বাংলাদেশে মোবাইল ফোনের ব্যবহার চালু হয় 1996 সালের শেষের দিকে। বিজ্ঞানী এটি আবিষ্কার করেছিলেন মানুষের উপকারের জন্য, অবশ্যই তিনি সেটা পেরেছেন, কিন্তু মোবাইলের অপব্যবহারে আজ উপকারের চাইতে ক্ষতি বেশি হচ্ছে। আর এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বাংলার যুব সমাজ। অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারের ফলে আমরা শারীরিক ও মানসিক দিক থেকে ক্ষতিগ্রস্ত হচ্ছি। এছাড়া বিভিন্ন অসামাজিক কার্যকলাপে লিপ্ত হচ্ছি, ফলে আমাদের ভবিষ্যৎ জীবন হুমকির সম্মুখীন হচ্ছে। একজন ছাত্রের মোবাইল ব্যবহার করা বাধ্যতামূলক নয় আমি মনে করি। একজন ছাত্র যখন স্কুল ছুটির পরে বাড়ি আসবে তখন ফ্রেশ হয়ে মাঠে খেলতে যাওয়ার বদলে যদি মোবাইলে গেমস খেলে সেটা তার ভবিষ্যতের জন্য ভালো হবে না এবং তার সুন্দর সময়গুলো এভাবেই নষ্ট হয়ে যাবে। সন্ধ্যার পর পড়তে যাওয়া উচিত, তবে মোবাইলের দিকে বেশি মনোযোগী হওয়ায় পড়া মুখস্থ হয় না, পড়া মনে থাকে না, এক কথায় বলা যায় স্মৃতিশক্তি কমে যায়। রাতে খাওয়ার পরে ঘুমানোর বদলে সে যদি রাত জেগে পর্ণ দেখে তাহলে সে তার জীবন যৌবন সবই হারাবে। কিন্তু এমন অনলাইন গেমস আছে যেগুলো একবার খেললে সারাক্ষণ খেলতে মন চায়। কেউ এতে আসক্ত হতে পারে। তাহলে ছাত্র হয়ে সে যদি মাঠে না খেলে মোবাইলে গেমস খেলে আসক্ত হয় তাহলে তার ভবিষ্যৎ কি? এবার ভেবে দেখুন শেষে তাদের অবস্থা তবে হ্যাঁ, সবাই সমান নয়। 10 জনের একজনই এমন ভাবে সমাজে বেড়ে উঠবে।
দীর্ঘক্ষণ মোবাইল ফোনে ব্যবহারের ফলে শিক্ষার্থীদের দৃষ্টিশক্তি হ্রাস পায়, তরুণ-তরুণীরা আসক্ত হচ্ছে, পড়াশোনা করার চেয়ে তারা রাত জেগে ফোন আলাপ করতে বেশি আগ্রহী, রীতিমতো ভয়ঙ্কর রূপ ধারণ করছে এতে। আসলে কি কর্তৃপক্ষ বন্ধুরা দাঁত থাকতে দাঁতের মজা দেখে বুঝে না, এই জন্য বলছি নিজের দেশকে বাঁচাতে, নিজের যুব সমাজকে বাঁচাতে আমাদের কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলুন, মোবাইল ফোনই হচ্ছে যুব সমাজের ধ্বংসের একমাত্র কারণ। আবিরকে ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের প্রথম যে পর্ব সেটা শেষ হলো। এখন 2 মিনিট করে 2 দলনেতা যুক্তি খণ্ডনের জন্য সময় পাবেন। এজন্য আমরা প্রথমে পক্ষ দলের দলনেতা ওয়ালিউল্লাহকে ড্যাসে তার যুক্তি খণ্ডনের জন্য ডাকা হচ্ছে। কম্পিউটাররা বলেছিল তুমি উত্তম বলি আমি উত্তম হই, উত্তম তুমি অদম বলি আমি উত্তম হইব না কেন। বিপক্ষ দলের বন্ধুরা মনে করেন এই বাক্য এইভাবে মনে করেন তুমি অদম বলি আমি অদম হইব, এরকম তো কিছু নাই। আমাদের মানসিকতাকে যদি আমরা পাল্টিয়ে উন্নতির কাজে আমাদের মোবাইল ফোন ব্যবহার করি তাহলে এরকম ক্ষতি আমাদের করবে না। আর আমি আবারও বলতে চাই, এমনও কোনো কিছু নেই যে আমাদেরকে অতি সহজে নিয়ে যাবে, আমাদেরকে প্রাথমিকগুলোতে যেতে হবে। কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুক্ত যিনি একজন ফ্রিল্যান্সার ছিল, তাই তারও কি স্মৃতিশক্তি চলে গেছিল, তাই তিনি ফ্রিল্যান্সিং করতো। ফ্রিল্যান্সিং করার জন্য অনেক ঘন্টা তিনি মোবাইল বা কম্পিউটার বা তাদের জড়িত থাকতো। তার ফলে কি তার মেধা শক্তি কমে গেছে? মেধা শক্তি তো কমে নাই, কোনো কিছু তার মেধা শক্তি ক্ষতি করতে পারে না যদি সে সবকিছু চর্চা রাখে। পড়াশোনা আমাদের একটি অংশ। আমাদের মোবাইল ফোনও যেমন আমাদের বইতে যেমন পড়া আছে এরকম আমাদের মোবাইল ফোনেও পড়া আছে। আমরা যদি মোবাইল ফোন পড়াতে কাজে লাগাই তাহলে তো আমাদের ওইটাও হচ্ছে। কিন্তু যদি কেউ খারাপ কাজে লাগায় সেটা হচ্ছে তার মানসিকতা দোষ। যদি সে মানসিকভাবে বিপদগ্রস্ত হয় তাহলে সে অনৈতিক কাজে জড়িত থাকে। তাই মানসিকতাকে পাল্টাতে হবে। মানসিকতাকে পাল্টালে এর খারাপ দিক থেকে ভালো দিকে বেশি প্রভাবিত হবে। বিপক্ষ দলের নেতারা বলে গেল যে সরকার নাকি বই দেয় কিন্তু মোবাইল ফোন দেয় না। এমনও অনেক কর্মকাণ্ড আছে যেখানে সরকার মেধাবীদের মোবাইল ফোন বা ট্যাব দিয়ে সাহায্য করে এবং এর মাধ্যমে অনেক শিক্ষার্থী পড়াশোনার পাশাপাশি ফ্রিল্যান্সিং করে, নিজের অর্থ উপার্জন করে। মুক্ত ব্যাচের মাধ্যমে অনেকে অনলাইনে বিভিন্ন ওয়ার্ক প্লেসের থেকে কাজ করে। ওয়ালিউল্লাহকে ধন্যবাদ। এখন আমরা যুক্তি খণ্ডনের জন্য আহ্বান জানাচ্ছি বিপক্ষ দলের দলনেতা আবিরকে। প্রতিপক্ষ বন্ধুরা যা আমাদের প্রশ্ন করে গেলেন, মোবাইল নাকি বড় বাজার, মোবাইল ফোনের মাধ্যমে আমাদের ছেলেমেয়েরা খারাপের দিকে চলে যাচ্ছে, এই দিকটি ভেবে দেখেছেন? মোবাইল ফোনের কারণে যে কত ছেলেমেয়েরা আত্মহত্যা করছে সেদিকে খেয়াল আছে? দ্বিতীয় বক্তা বলে গেলেন অনলাইনে বেচাকেনার কথা। অনলাইনে বেচাকেনার কথা না বললেই হয়, এর মাধ্যমে যে নারী ও শিশু পাচার হচ্ছে সেই ব্যাপারে কি জবাব দিবেন প্রতিপক্ষ বন্ধুরা? এদিক দিয়ে আমরা বলতে পারি মোবাইল হচ্ছে ধ্বংসের কারণ। কষ্টের বিষয় এটাই যে আমাদের দেশের 65% মানুষ এখন দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। অনেক পরিবারকে দুবেলা অন্যের জন্য হাহাকার করতে হয়, তবু সেই পরিবারের যুবক ছেলেদের হাতে তুলে দিতে হয় স্মার্টফোন। এই হলো আমাদের বর্তমান প্রযুক্তির চিত্র। প্রতিপক্ষের বন্ধুরা এত যুক্তি তথ্য উপস্থাপনের পর আপনারা যদি আপনাদের অবস্থানে ফিরে না আসেন, না বুঝার চেষ্টা করেন, তাহলে আপনাদের উদ্দেশ্যে এটাই বলবো, গোসল করিব, সাঁতার কাটিব, চুল ভিজাবো না, দেখিব শুনিব, বুঝিব তবু স্বীকার করিব। আবিরের বক্তব্য শুনলাম, ধন্যবাদ। সেই সাথে আমাদের আজকের বিতর্ক প্রতিযোগিতা এখানে শেষ হল। তবে মোবাইল ফোন আমাদের মানব জাতির জন্য আশীর্বাদ না অভিশাপ, এটা সম্পূর্ণটা নির্ধারণ করবে আমরা যারা মোবাইল ব্যবহার করি। পৃথিবীর কোনো আবিষ্কারই মানব জাতির কুফলের জন্য তৈরি হয় না। সবকিছুর একটি মানুষকে সবকিছুই মানুষের
উপকার করার জন্য বিজ্ঞানীরা আবিষ্কার করে। তাই আমরা মার্টিন কুপারকে মোবাইল আবিষ্কার করার জন্য তাকে গিলটি বা দোষী বলতে পারি না। দোষ আমাদের নিজের। আমরা একে কোন ক্ষেত্রে বা কোন দিকে ব্যবহার করব তা আমাদের সচেতনভাবে বোঝা উচিত। আমরা যদি মোবাইলকে খারাপ হিসেবে ব্যবহার করি তাহলে এর পরিণতি দুর্দান্ত খারাপ হবে। আমরা যদি একে মানব কল্যাণের উৎকর্ষে ব্যবহার করি তাহলে এটা হবে একটি বিস্ময়। ইতিমধ্যে মোবাইল আমাদেরকে অনেক কাছে নিয়ে এসেছে, আবার দূরেও ঠেলে দিয়েছে। আজ আমরা কাছের আত্মীয়ের কাছ থেকে যতটা দূরে গেছি, হয়তো দূরের মানুষের কাছে এসেছি, কিন্তু কাছের আত্মীয়ের কাছ থেকে অনেক দূরে সরে গেছি। আর এই অন্তরায় সৃষ্টি করেছে মোবাইল ফোন। মার্টিন কুপার যদিও মোবাইল আবিষ্কার করেন, কিন্তু তিনি নিজেই মোবাইল ব্যবহার করেন না। আর এই মোবাইল ব্যবহার আমাদেরকে শারীরিকভাবে অক্ষম করে তুলছে। আমাদের প্রজন্ম মাঠের চেয়ে মোবাইল ব্যবহারে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এতে তারা দৈহিকভাবে অক্ষম হয়ে পড়ছে, খেলাধুলা থেকে পিছিয়ে পড়ছে, মস্তিষ্ক বিচ্ছুরণ থেকে পিছিয়ে পড়ছে জ্ঞান গরিমা থেকে। তবে যাই হোক, আমরা যদি মোবাইলকে আমাদের সচেতনভাবে ব্যবহার করি এবং একে মানব কল্যাণে ব্যবহার করি তাহলে এটা আমাদের জন্য এক বিস্ময়কর আশীর্বাদ হয়ে উঠবে। ইতিমধ্যে আমাদের আজকের বিতর্ক দলের যেই ফলাফল সেটা আমার হাতে এসে পৌঁছিয়েছে। আর আমাদের বিতর্ক এই প্রতিযোগিতার বিচারক হিসাবে উপস্থিত আছেন আমাদের ইংরেজি প্রভাষক জনাব মিরাজুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি প্রভাষক মোহাম্মদ ইসমাইল হোসেন এবং সমাজকর্ম প্রভাষক মিসেস সোনিয়া আক্তার। তাদের অভিজ্ঞ মতামতের ভিত্তিতে আজকের আমাদের এই বিতর্ক প্রতিযোগিতার ফলাফল নির্ধারিত হয়েছে। আজকের এই বিতর্কমূলক প্রতিযোগিতায় বিপক্ষ দল ফারজানা ফারুক, দোলা এবং আবির তারা রানার্স আপ হয়েছেন এবং চ্যাম্পিয়ন হয়েছেন পক্ষদল ওয়ালিউল্লাহ, অর্জন এবং কালিয়া। বিজয়ী দলকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন এবং রানার্স আপ দলকে জানাই শুভকামনা। আজ এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ।